তাহলে আমার বাসন কোসন গুলো পেতাম, ক্ষতি কর না, দোকান ভেঙে দিতে দিতে আমার জিনিসপত্র কেন ভেঙে দিল? এমন উন্নয়ন হওয়া উচিত না। কারো পেটে লাথি বললো, কেউ অনেক কিছু করে নিল, ওরকম উন্নয়নের দরকার নেই। হ্যাঁ, নতুন সরকার এসছে গরিবই হাঁটাবার জন্য, গরিবের সুরাহা করার জন্য না। আদানি আম্বানি বড় বড় শিল্পপতিদের জন্য এই সরকার এসছে, গরিব মানুষের জন্য নয়। ভরসা আছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাচ্ছি যে এটার জন্য দেখে, আমাদের প্রতি করুণা করে যেন। এতে তাতে ওনার মঙ্গল, আমাদেরও মঙ্গল। দমদম স্টেশনে আজ সবচেয়ে বেশি চোখে পড়ে কি? পরিষ্কার প্ল্যাটফর্ম, খালি জায়গা, নাকি চারদিকে ছড়িয়ে থাকা ভাঙা চোরা কাঠ, টিন, বাঁকিয়ে যাওয়া লোহার ফ্রেম? ভোর হওয়ার আগেই বুলডোজার ঢুকেছে স্টেশন চত্বরে। রেলের দাবি এগুলো ছিল অবৈধ দখল, সরকারি জমি দখল করে গড়ে ওঠা কাঠামো। কিন্তু যাদের জীবন এই দোকানগুলোর সঙ্গে জড়িয়ে ছিল, তাদের কাছে বিষয়টা শুধু আইনি বিতর্ক নয়, তাদের কাছে এটা ছিল রোজগার আর ভাতের থালা। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে বিভিন্ন প্রান্তে উচ্ছেদ অভিযান খবরের শিরোনামে বারংবার এসছে। অবৈধ নির্মাণ, বেআইনি দখলদারি, সরকারি জমি পুনরুদ্ধার। প্রশাসনের যুক্তি স্পষ্ট, কিন্তু এই অভিযানের অভিঘাত সবচেয়ে বেশি পড়েছে ছোট দোকানদার ও হকারদের উপর। শনিবার রাত্রিরে প্রায় 12:30টার পর এই দমদম জাংশন স্টেশনে চলে বিরাট হকার উচ্ছেদ অভিযান। এবং এখানে দেখতে পাচ্ছেন পেছনে যেই দোকানগুলো আছে, যে কটা দোকান এখানে একদম সারি ধরে যে কটা দোকান আছে, প্রত্যেকটা দোকানই ভেঙে দেওয়া হয়েছে বুলডোজার দ্বারা। এখানকার যারা দোকানদারিরা ওনারা অভিযোগ করেছেন যে সেই দিনে রাত্রির বেলা ওনারা চেষ্টা করেছিলেন এই স্টেশনের উপরে আসা, এবং স্টেশনের উপরে এসে নিজেদের দোকানে যেইটুকু জিনিস বেঁচে আছে সেইটুকু জিনিসটা অন্তত তারা যাতে কুড়িয়ে নিয়ে যেতে পারে, কিন্তু তাদেরকে এখানে নাকি আসতে দেওয়া হয়নি। এখান থেকে দেখুন, এখান থেকে ভাঙচুর আরম্ভ হয়েছে। এটা দেখে যতদূর মনে হচ্ছে সিপিআইএম এর কোনো পার্টি অফিস বা কার্যালয়, এখানে সিপিআইএম এর পতাকা আছে, সেটাও ভেঙে দেওয়া হয়েছে, ভেঙে চুড়ে দেওয়া হয়েছে। এখানে জাস্ট কিছু জিনিস পড়ে আছে, ইট পাটকেল, কোথাও কাঁচ, কোথাও কাগজ, কোথাও থার্মোকল। চলতে চলতে এখান থেকে যখন আমরা আগে যাব, মাঝখানে এখানে একটা মন্দির পড়ছে, মন্দিরের পরে এখানে আরেকটা আমরা দেখতে পাচ্ছি, এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি পড়ে আছে। তার মানে হয়তো এটা একটা টিএমসির পার্টি অফিস ছিল, সেই টিএমসির পার্টি অফিসটাকেও পুরো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এবার আপনারা বলতেই পারেন যে স্টেশনে কেন পার্টি অফিস থাকবে, সে যে কোনো পার্টিরই হোক। পার্টি অফিস ভেঙেছে, ভালো করেছে, কিন্তু এটা কিন্তু শুধুমাত্র পার্টি অফিসে সীমিত নয়, কারণ তারপর থেকেই আরম্ভ হয়েছে সাধারণ মানুষের দোকান, একটার পর একটা দোকান। এই একটা দোকান, এখানে একটা দোকান ছিল, সোজা ওখানে এগোলে এই সামনে একটা দোকান, এবং এখান থেকে যতদূর চোখ যায়, এখান থেকে সোজা তাকালে যতদূর চোখ যায় ততদূর দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। দিদি, এটা আপনার দোকান ছিল? কিসের দোকান ছিল দিদি? ঝালমুড়ি ছিল, জল ছিল। এটা শনিবার দিন রাত্রির বেলায় ভেঙে দিয়েছে। আপনারা কিছু বাঁচাতে পেরেছেন দোকান থেকে? আমরা তো জানতাম না, হঠাৎ করেই তো দোকান পড়ে গেলাম, তারপরে দেখলাম নিচে অনেক পুলিশ সব ভর্তি রয়েছে, তার মধ্যে নিচের লোককে ওপরে উঠতে দিচ্ছিল না, আমরা ওপরে আসতে পারিনি, তাই সেই অবস্থাতে ভেঙে দিয়েছে দোকানটা। নোটিশ দিয়েছিল কিছু দিদি আপনারা? নোটিশ দিয়েছিল, কিন্তু আমাদের এ থেকে বলেছিল যে মানে যারা লড়ছিল আমাদের হয়ে, তারা অনেক আবেদন করেছিল, অনেক মিনতি জানিয়েছিল যে আর একটু সময় দেওয়া হোক, যাতে ওরা অন্য জায়গায় কোথাও বসার একটা ব্যবস্থা করুক। ওরা বলেও ছিল, আশ্বাস দিয়েছিল, কিন্তু তারপরে হঠাৎ করেই দেখি
কোনো নোটিশ, বিনা নোটিশে 29 তারিখে ছিল ডেট, তারপরে 30 তারিখ রাত্রিবেলায় হঠাৎ করে এরকম সব আচমকাই সব ভেঙে দিয়ে চলে যায়। কিচ্ছু বাঁচাতে পারেনি দোকান থেকে? এইভাবে গরিব মানুষকে এত কষ্ট দিয়ে কি লাভ পাচ্ছে জানি না। বলছেন তো, অনেক তো অ্যাডও তো দিয়েছেন যে ভয় নেই, ভরসা আছে, কিন্তু আমরা তো সেটা পাচ্ছি না। সে তো কিছুই আমরা খুঁজে পাচ্ছি না। এইভাবে হঠাৎ করে এতটা নির্মম হওয়াটা কি ভালো বলো? আমাদের মতো গরিব মানুষরা কোথায় যাবে? কি করবো বলো? আর কিছু করার নেই, উপায় নেই কোনো। আর এখানে যাবো, নতুন করে এসে বসবো, সেটাও তো বসার উপায় নেই বলো। দিদি, এই সরকার তো যখন নতুন সরকার এসে শুরু থেকেই বলছে যে তারা এই বাংলায় পরিবর্তন করতে চায়, এটাই কি পরিবর্তন? অনেক কিছুই তো চেয়েছিল মানুষ বলো, ভাবছে ভালোই হবে, আগে সরকার যা আছে তার থেকে হয়তো ভালো হবে, সেটাই মানুষ ভেবেছিল। যে তারা এত বছর ধরে এই তো করে এসছে দুর্নীতি, এরপরে সরকার হয়তো ভালো হবে, সেই হিসাবে অন্য সরকার চেয়েছিল। তা এখন উনি তো এসে এই রূপ দেখাচ্ছেন, এখন জানি না কি করবেন, ওনারাই জানেন। ওনাদের কি মন্তব্য, ওনাদের কি বক্তব্য, ওনারাই জানেন। আমরা আর কি বলবো বলো। দুটো ছবি, একটা মা তারার, আরেকটি মা কালীর। সবকিছু ভেঙে গিয়েছে, দোকান নেই, রোজগার নেই, মাথার উপর অনিশ্চয়তা। তবু এই দুটো ছবি আগলে রেখেছেন রণদীপ রায়। একটা ছেঁড়া ব্যাগে যত্ন করে ভরে রেখেছেন তার বেঁচে যাওয়া এইটুকুন সম্বল। আর কিছু ওষুধ বাঁচাতে পেরেছেন। দেবদেবীর ছবি আর অনেকটা স্মৃতি এখন এই ব্যাগবন্দি। দমদম জাংশন রেলওয়ে স্টেশনের বাইরে বছরের পর বছর ধূপকাঠি বিক্রি করতেন তিনি। সেই টাকাতেই চলতো তার সংসার, সেই টাকাতেই কিনতেন নিজের ওষুধ। আজ সেই দোকানের জায়গায় রয়ে গেছে শুধু ধুলো, ইট, লোহার ভাঙা টুকরো। পকেট খালি, ওষুধের ডাব্বাগুলোও খালি। দাদা নমস্কার, আপনার দোকান ছিল এদিকে? দোকান ওদিকটা ছিল আমাদের। আছে না গেছে? সে তো দেখতেই পাচ্ছ অবস্থা বাবা। কি নাম আপনার? আমার নাম রণদীপ রায়। রণদীপ রায়, এত বড় টিকা লাগিয়েছেন? আমি মায়ের পুজো করি, তারা মায়ের। মা রক্ষা করলো না? এটা তো মায়ের দোষ না বাবা, কার দোষ? এটা যেগুলো করে সেগুলোতে সন্তানদের দোষ আছে। হ্যাঁ, কোনটা, কিসের দোকান ছিল আপনার? আমার ওখানে ধূপের দোকান ছিল। ধূপ? ঠাকুরের পুজো? কোথায় ওটা? ওই একদম শেষ মাথার দিকে, ওই লাস্টের দোকানটা? আচ্ছা আচ্ছা, ফাঁকা করে দিয়েছে বাবা, একদম পুরো ফাঁকা করে। আপনি ছাওয়ায় আসুন, ছাওয়ায় আসুন। দাদা, আপনি জানতেন যে এটা করবে? কোনো নোটিশ দিয়েছিল? নোটিশ এটাকে দিয়েছিল, সেটা আমাদেরকে আগে দোকান ঠিক করে দিয়ে করবার ছিল। এখানটা আগে ভাগে সব করে বসে আছে। হ্যাঁ, শনিবার রাত্রিবেলা থেকে সব করে বসে আছে। তো আপনাদের জানিয়েছিল কবের মধ্যে খালি করতে হবে? সেটা তো আমি তো বলতে পারছি না, কারণ আমি তো চলে যেতে বলেছিল, আমি চলে গেছিলাম। হ্যাঁ, তারপরে 11:30 12টার দিকে এটা এইখানটা আসুন, এখানটায় আসুন। এই জায়গাটা ছিল দোকান। এইখানটাই ছিল দোকান? কি নাম ছিল দোকানে? আমার এমনি ধূপের দোকান বাবা, পুরো নামটা ছিল না, নিচে বসতাম। হ্যাঁ আর এদের জন্য আমি এখানে বসেছিলাম। হ্যাঁ, তা এখন এরা তো এই অবস্থা করে দিচ্ছে। আমার মানে এদের যে কার অবস্থা, আমার সেই একই অবস্থা রয়েছে। আপনি আমার দোকানে নিজের কাউকে হার্টের ভাড়া- প্রবলেম। হ্যাঁ, এক একটা ওষুধে কিনতে হচ্ছে 272 টাকা করে। এবার সেটা কি কিনবো কি করে, সেটাই হচ্ছে সমস্যা হয়ে গেছে। মা ভরসা, মা আছেন না? আজকে যতদিন থেকে শুনেছি সেদিন থেকে আমি মায়ের কাছে প্রার্থনা করেছি, আগে যেটা যদি তোমার ঢুকতে পারো তাহলে তোমার কাছে বড় জোড়া পাঠা বলি দেবো। কিন্তু এই যে পাঠা বলিগুলো, যে পাঠাগুলো যে এত বড় বলি দিয়ে দিচ্ছে না, এটা হচ্ছে খুব খতরনাক বলি দিয়ে দিচ্ছে। মানুষের বলি হয়েছে। আজকে নিজেরা এবার যেভাবে চোখের জল ফেলছে না, সেই চোখের জল দেখতে পাবে না বাবা তোমরা। আর 3 দিন 4 দিন ধরে ওখানে বসে থেকে ওরা এইভাবে সংসার ট্রে করেছে। কিভাবে সংসার চালাবে, কিভাবে কি করবে, এটা নিজেরাই কিছু বলতে পারছে না। আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমি আছি, তোমার কাকিমা আছে, একটা বাচ্চা রয়েছে। এবার পায়ে অপারেশনের জন্য তোমার ট্যাবলেট আমি নিজে কিনতে পারছি। এটা নোকের অপারেশন হয়েছিল বাবা, এটা সেফটি মতো হয়ে গেছিল। এটা ক্লাবাম করে একটা ট্যাবলেট 20 টাকা করে ট্যাবলেট, সেই ট্যাবলেটটাও আমি কিনতে পারছি না। বাংলার পরিবর্তন চেয়েছিল সবাই বলছে। এই তো পরিবর্তনের অবস্থা।
উনি ভদ্রভাবে জিনিসটা করতে পারতেন, যে একটা তোমরা একটা দোকান পাবে বা কিছু একটা দোকান ছোট করে হলে তো আমাদেরকে করে দিতে পারতো, সেটাও উনি না করে সেটা করলেন এইভাবে। এই যে বারবার করে বলছে হিন্দুদের কোনো ভয় নেই, হিন্দুদের কিচ্ছু ক্ষতি না, এইগুলো সব ফলস বাবা। আপনি হিন্দু তো? হিন্দু তো আমি হতে পারি, বাঙালি হতে পারি, কিন্তু এইগুলো আমি হিন্দু বাঙালি নিয়ে আমার কোনো ব্যাপার নেই। আমার মেন হচ্ছে এদের নিয়ে টেনশন, এরা কিভাবে চলবে, এরা নিজেরা কিভাবে চলবে, এটা নিয়ে তো আমাদের টেনশন। আজ একটা ধরে ওরা নিজেরা এইখানে 3 দিন থেকে আজকে লাঠি চার্জ করে তাদেরকে ছবি দিয়ে তারপর বুলডোজার চালিয়েছে। এই ওষুধগুলো সব আমাকে রাখতে হয় বাবা, এই এতগুলো ওষুধ আমার নিজে, এতগুলো ওষুধ, এত ওষুধ খালি this is empty, see nothing is there, খালি, it's empty. এই এক একটা কৌটো 272 টাকা করে। এই এক একটা, so he is saying each one of them cost 272 rupees. These are all his medicines. এতগুলো ওষুধ, these are all his medicines. আর কি আছে ব্যাগে? ব্যাগে অল্প ধূপ আছে বাবা, আর মায়ের ছবি আছে? হ্যাঁ। এই তো মা, আমাদের মা। এইটা হচ্ছে আমার পাওয়া, এই মাকে পাওয়া, তারা মা, তারা মা। অনেকবার মার খেয়েছো বাবা তোমরা, তবে চিন্তা করো না, আমাদের যেরকম ভাবে করেছে না, এটা মা নিজেই করবেন। যে অবস্থা করেছে আজকে, এগুলো খুব ভালো করেনি। কেন আমরা ওষুধ নিয়ে চলি, কেন কখন কি হয়ে যায় কিছু বলা যায় না বাবা, ডাক্তার এমনি জবাব দিয়ে দিয়েছে। কিছু বলবেন সরকারকে? সরকারকে কি বলবো, শুধু সরকারকে বলি যে একটুখানি আমাদেরকে এরকম ভাবে একটুখানি হেল্প করতে, যদি এখানে কিছু জায়গা করে দিতে পারে, ওদেরকে কোনো যদি একটা পজিশন করে দিতে পারে। এটা যে নেতা মন্ত্রীরা আসছে আজকে 4টের সময়, কি হবে 4টের সময় গিয়ে তো কোনো লাভ নেই, যাওয়া তো হয়ে গেছে। সেই গল্পটা মানুষেরও, মানুষের হারানোর গল্প। প্রতিমা হোর তাদের মধ্যে একজন, যারা হারিয়েছেন অনেক কিছু। 22 বছর ধরে স্টেশনের পাশে ছোট্ট খাবারের দোকান চালাতেন তিনি ও তার স্বামী ধীরজ হোর। কয়েকদিন আগেই যেখানে চায়ের কাপে ধোয়া উঠত, যেখানে খদ্দেরের ভিড় লেগে থাকত, সেখানটায় আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রতিমা ও তার স্বামী দুজনেই ছিলেন না এই শহরে। মেয়ে অসুস্থ, তাকে দেখার জন্য বাইরে গেছিলেন। যখন ফেরত আসলেন তখন দেখলেন এই দৃশ্য, কিছুই আর অবশিষ্ট ছিল না। বছরের পর বছর ধরে গড়ে তোলা সংসার মাটির সঙ্গে মিশে গেছে। কতদিনের দোকান এটা আপনাদের? অনেক দিনের দোকান। কিসের দোকান ছিল? খাবারের দোকান ছিল, ভাত করতাম, পরোটা সব বিক্রি করতাম। হ্যাঁ, পরোটা বিক্রি করতে? পরোটা বিক্রি হতো, আবার ভাতও করতাম। আচ্ছা, হোটেল মতন, মানে ভাত পরোটা। কত কামাতে তোমরা তাও দিনে? দিনে হতো আমাদের দু স্বামী স্ত্রী খাওয়া খরচা দিয়ে, আমার মানে আমার স্বামীতে স্টেন বসানো, ওনার ওষুধ খরচা দিয়ে আমাদের চলে যাচ্ছে। এইভাবে খাচ্ছিল। মাসে একবার করে ওনার সব টেস্ট করতে হয়, সুগার ফুগার এইসব করে আমরা খেতে পাচ্ছি না। তো আমার তো এই তো বন্ধ হয়ে গেল। আমি 2 মাস ধরে আসতেই পারিনি, আমার মেয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই জন্য মেয়ে একটু সুস্থ হলো, কারণ আমার হাজব্যান্ড এসে দোকান দেখে দেখে যেত। আমি জানি মেয়েকে কাছে বাড়ি দিয়ে আগে একটু সুস্থ হয়েছে, সোমবার থেকে দোকান চালাবো। রোববারে আমার শরীরটা একটু খারাপ ছিল বলে আমি আসতে পারিনি, তার আগে তো দোকান ভেঙে দিয়েছি। জানতে মা তোমরা যে না, আমাদের দোকান ভাঙে না, কাকা এসেছিল, কাকা এসে শুনে গেছে এই দিকটা ভাঙা পড়বে না, পেছন দিকটা ভাঙবে। এটা আমরা অনেক ধরে শুনছি, পেছন দিকটা সাফাই করবে, অনেক দিন ধরে শুনছি। কিছুটা করেছিল, কিছুটা বাকি ছিল, এটা অনেক দিন ধরে করার জন্য ওরা এ করছিল, কিন্তু আমাদের নোটিশ দেয়নি। এইখানে একটা ক্লাব ছিল, এই ক্লাবটা ভাঙার জন্য নোটিশ দিয়ে গেছিল।
যে যেদিনকে লাইট ক্লাবে মিটার ঘর ছিল, আমরা ওখান থেকে সব লাইট নিতাম, টাকা দিতাম, যে লাইট দিত টাকা দিতাম। যখন লাইট কাটছে তখনও কাকা জিজ্ঞাসা করেছে, বলে না তোমাদের এদিকে ভাঙা পড়বে না, এই দিকটা কিছু হবে না, শুধু ক্লাব ভাঙা হবে, শুধু এই ক্লাবটা ভাঙবে। ক্লাব ভাঙবে বলে বলে তো ওই হোটেল, ওই একটা তঞ্চুবাড়ি দোকান ছিল, কাপড়ের দোকান, সেটাও তো ভেঙে দিল, সেটাও ভেঙে দিয়েছে, ক্লাব ভেঙেছে, তার সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত, আমার তো বাসন কোসন গ্যাস ফ্যাস সব ছিল ভেতরে, আমার বাসন সব দুমড়ে, আমার যা পেটির মধ্যে বাসন ছিল ওর মধ্যে এমনি যদি ভেঙে দিত আমার একটা বাসন ক্ষতি হতো না, আমি ঠিকভাবে রেখেছি। হ্যাঁ, সেই বাসনকে বুজ্জাল দিয়ে মেরে মোটা মোটা হাঁড়ি ডেচকি ওইটা আমার সব বস্তায় বাঁধা, 2 বস্তা বেঁধে একটা বস্তা ওইদিকে একজনের রেখে এলাম, ওই 1 বস্তা এখন এগুলো ঠিক আছে না গেছে? সব ভেঙে কেটে কেটে দিয়েছে। কেটে দিয়েছে বাসনগুলো? হ্যাঁ, মেরে দুমড়ে দিয়েছে। প্রেসার কুকার, বড় 5 লিটারের প্রেসার কুকার একটা ভেঙে তাকে একদম ঠুকিয়ে দিয়েছে। বড় ডেচকি ময়দা মাখতাম, সেই ডেচকিটাকে একদম এরকম কুরপিটের মতন করে দিয়েছে। সমস্ত ডেচকি, আমার ভাতের হাঁড়ি থানটা কেটে দিয়েছে, 2.5 কিলো 3 কিলো চালের হাঁড়ি তাকে দিয়েছে, সব ডেচকি। ঘুগনি করতাম, 5 কিলো আলুর ঘুগনি করতাম, সেই ডেচকি নেচকি সব আমার ভেঙে দিয়েছে। শিয়ালদা থেকে হাওড়া, হাওড়া থেকে বারুইপুর, আর বারুইপুর থেকে এখন দমদম স্টেশন। একটার পর একটা স্টেশন চত্বর বদলে যাচ্ছে, কিন্তু সেই পরিবর্তনের গল্প শুধু বুলডোজারের নয়। 2টো স্টেন বসানো আছে, 2 বছরও হয়নি। কাঁদবে না মা? হ্যাঁ বাবা, আমি কি করে তোকে বাঁচাবো? সুগার বেড়ে গেছে, মেয়ের চিন্তা করতে করতে আমার মেয়েকে মৃত্যুর ঘর থেকে বাঁচিয়ে নিয়ে এলাম। দিয়ে আমি আবার দোকান চালাবো, 2 স্বামী স্ত্রী খাওয়াবো। পরশু দিনে রাত্রিবেলা যখন খবর পেয়েছি, আমার মেয়ে বলছে মা অনেক পুলিশ এসছে। মেয়ে জানে না যে আমরা কিভাবে বাসন কোসন রাখি। তখন বাবা বলছে মা কিছু হবে না, আমাদের ভাঙবে না। আমি যদি সেই সময় আসতাম তাহলে আমার বাসন কোসন গুলো পেতাম। ক্ষতি কর না, দোকান ভেঙে দিতে দিতে আমার জিনিসপত্র কেন ভেঙে দিল? আমি যদি কোথাও করে খাবো, সে তো আমার উপায় নেই, বলো আমি অত বাসন কিনবো কোথা থেকে? আমার 2 মাস ধরে আয় বন্ধ, ঘর ভাড়া থাকি, তার মধ্যে আবার ঘর ভাড়া থাকি। এখানে অনেক টাকা ভাড়া বলে আমি ঘুরে চলে গেলাম, যে একটু কম পয়সা হবে, স্বামী অসুস্থ, কত টাকা ভাড়া দিয়ে থাকবো না। এইরকম স্বপ্নাশ করবো আমি স্বপ্নও ভাবিনি আমরা। আমি রাত্রেও বলছি কি গো আমাদের দিকে ভাঙবে না? বলে না না আমাদের দিকে ভাঙবে না, আমাদের দিকে ভাঙবে না। আমাদের এখানে যেহেতু আমরা 7-8টা দোকানদার আছি, এদিকে 3টে, এদিকে 3টে, 6টা 7টা আমরা দোকানদার, সবাই আমরা জানি যে আমাদের এইদিকে ভাঙবে না। ওরা রাত্রে কাছে বাড়ি, ওরা সবাই এসে এসে জিনিসপত্র বার করে নিতে পেরেছে। আমি তো আর আসতে পারিনি, আর আমি খবরও পাইনি যে এসে আমি বার করে নেবো। ক্ষমা করতে পারবে মা? ক্ষমা তো করেই আছি, কি আর বলবো ওদের, ক্ষমা করেই থাকতে হবে। টিভিতে তো দেখি, খবর দেখি, বলে কারো ক্ষতি করো না, তার সম্পূর্ণ জিনিস রাখো, বুঝে সুঝে তার করো। সবই তো খবরে শুনছি, তার সত্ত্বেও কেন করছে এইগুলো? ভেঙে চুরমার করে আমার এত ক্ষতি করে দিল, আমি করে কি করে করবো? মেয়েরা তো আমার খুব বড় লোকের ঘরে মেয়ে, বিয়ে দিইনি, মধ্যবিত্ত, তারা খেটে খুটে খায়, সংসার চলে, তাদের 2টো একটা বাচ্চা, আমাদের কি দেখবে? বুড়ো মা বাবা, তার মধ্যে আবার ওষুধের খরচা, আরো 1 বস্তা আমি ওইদিকে রেখেছি। সব আমার প্রতিমাহর আপনার বয়স কত? 40-45 হবে। প্রতিমাহর মায়ের পাটা পুরো ফুলে রয়েছে, অসুস্থ। স্বামী স্ত্রী লাস্ট 22 বছর ধরে এই দমদম স্টেশনের পাশে এখানে একটা খাবারের দোকান করে, মানুষকে খাবার খাওয়ায়। আর খাবার বানাতে হয় যে হাঁড়ি বাসন কোসনে, সেগুলো তাদের কাছে লক্ষ্মী। আজকে সেই লক্ষ্মীর উপর দিয়ে 1 সেকেন্ড বুলডোজার চালিয়েছে তারা, যাদের কাছে আছে অধিকার। অনেক অনেক বাসন আমি আরো সব বস্তা বাঁধা, আরো বস্তায় বাঁধা, আরো সরিয়ে দিয়েছি। দেখুন এই হাঁড়ির অবস্থা।
মানুষকে উচ্ছেদ করার সাথে সাথে সব ভেতরে। মানুষের বাসন কিভাবে ভেঙেছে দেখুন, দেখুন। আস্তে 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 মা, আস্তে, হাত কেটে যাবে, হাত কেটে যাবে, হাত কেটে যাবে। সব ভেতরে ঢোকানো। ইস, দেখুন, একটা গরিব মানুষ যেভাবে হোক দিন চালাচ্ছিল, আপনার কাছে সেটা অন্যায় মনে হয়েছে, আপনি সেই অন্যায় ঠিক করবার জন্য একটা রাত দিয়েছেন এবং বহু মানুষকে তাকে নোটিশ না দিয়ে, তাকে আগে থেকে সূচনা না দিয়ে তার দোকান কিভাবে ভাঙা হয়েছে এটা হচ্ছে তার প্রমাণ। দোকান ভাঙার সাথে সাথে বাসন ভাঙা হয়েছে। এক হিন্দু মা স্বামী স্ত্রী মিলে কোনো রকমে সংসার টানছেন, আর আজকে তখন রাস্তার ধারে দোকান ভেঙে রাস্তায় নামিয়ে এবার তাকে ভাতা দেওয়া হবে, অন্নপূর্ণা ভান্ডার, এই ভাতা ওই ভাতা। এই বাসনের ভাতা কে দেবে? আর এক বস্তা আমি একজনের কাছে আরো রেখে এসেছি। আরো ফেলেছে। হ্যাঁ, এক বস্তা রেখে এসেছি, সব বাসনই ভেঙে দিয়েছে আমার। যেগুলো আমি রান্না করি সেইগুলোই সব ভেঙে দিয়েছে, মেরে বুট ডাল চালিয়ে সব ভেঙে দিয়েছে। ছি, তোমরা সামনেও ছিলে না তখন? না না, আমি ছিলাম না বাবা, আমি বললাম যে এই যে এটা আমি ময়দা মাখতাম, ওই যে ব্যাটা, ইস, দেখো এটা আমি ময়দা মাখতাম। এটাই, হ্যাঁ, এটা বড় কামলা, এ দেখো, বড় কামলা। লিটারালি কাম সি। বার করো, ঠিক এটা আছে, বড় ঠিক আছে, কামলা, ঠিক আছে। বড় কামলা। Just look at this. Just look at this. খালি আমার ভাগ্য ভালো, আমার গ্যাসটা ক্ষতি করে, এই একটাই জিনিস বেঁচে গেছে, একটা জিনিস আমি ভালো পেয়েছি, আরেকটা জিনিস বাঁচাতে পেরেছে। এই যে এইটা আরেকটা বলো দেখি। কি বলতো বাবা? কপাল ছিলাম না, তাহলে কপালটা মনে হয় ওই রাত্রেই চলে যেত, কপালটা ওই রাত্রেই চলে যেত। 6টার সময় আমার বাপের বাড়ি এখানে, আমার ভাইয়ের বউ 6টার সময় ফোন করেছে, বলে জানো তোমাদের দোকান ভেঙে দিয়েছে। আমি বলছি না তো, বলে কালকে রাত্রে ভেঙে দিয়েছে সব। 6টার সময় আমি মোটামুটি ঘুম থেকে উঠে দৌড়ে চলে এসেছি এক কাপড়ে, আর 2 দিন ধরে সেই পরে বসে আছি। এই প্রখর রৌদ্রে তিনি একলা নন, তার পাশেই বসেছিলেন সুলেখা চিত্রকর। স্বামীকে হারানোর পর বোনের সঙ্গে ফলের দোকান চালাতেন তিনি এই কলকাতা শহরে। এই স্টেশন চত্বরে তার সংসার কয়েক মাসের। সদ্য এসছেন এই শহর তিলোত্তমায়। এই ছোট্ট ব্যবসায় ছিল তার বেঁচে থাকার নতুন ভরসা। আজ প্রতিমা আর সুলেখা পাশাপাশি বসে আছেন ধ্বংসস্তূপের উপর। ছড়িয়ে আছে পাশে কিছু পোস্টার, যেখানেও লেখা আছে ভরসা। একজন হিন্দু আর একজন মুসলমান, কিন্তু এই মুহূর্তে সেই পরিচয়ের কোনো গুরুত্ব নেই। দুজনেরই দোকান নেই, দুজনেরই ভবিষ্যৎ অনিশ্চিত, দুজনেরই অভিযোগ। ভাবতে পেরেছিলেন এরকম হবে? রাত্রিরে না, না ভাবতে না পেরেছিলেন? না, ভাবতে পারিনি নিজেদের এরকম জিনিসপত্র হবে। আমার সরানো- বোনও বলছে না এদিকে ভাঙবে না, দিদি তুই এই টেনশন। যে সরকার, নতুন সরকার আসলো, নতুন সরকার তো বললো সবাইকে দেখে রাখবে। হ্যাঁ, এটাই তো, এখন এটাই তো কিছুই উনি দেবে না, বলছে। আমার বিধবা, আমার স্বামী নেই, আমার গ্যাস বিধবা ভাতা ভালো দিত, আছে, গ্যাস এখন ভালো শুনছি আছে, ভাতাও দেবে না, এখন শুনছি ভাতাও দেবে না। বাসন ওই দেখ না কি অবস্থা। এখন বলছে 12টা 16টা দিতে হবে, পদ্ধতি দিতে হবে, তারপরে যদি পাকা ঘর থাকে, ফ্রিজ থাকে, তাদের দেবো না। এবার ব্যাংকের অ্যাকাউন্ট দিতে হবে। এবার আমি এত কাল কষ্ট করে আমি যদি 2 পয়সা জমিয়ে থাকি, সেও যদি আমার তুলে নিয়ে নেয়, আমার মাসে 1000 টাকা দেয়, আমার 1000 টাকা লাগবে না। আমার শরীর ভালো থাকুক, আমি খেতে খাবো, ও 1000 টাকা আমার লাগবে না। তারপরে সকালবেলা রাত্রির ঘুমের স্বপ্ন দেখছি আমার বোনটা কি হলো, আমার বোনটা কি হলো। এবারে পুলিশে যখন লাঠি করছে, চাষ করছে, তখন আমার বোন ভয়েতে এসে ওইখানে একটা ধাপা ছিল হোটেল, ওর মধ্যে চুপ করে বসেছিল, আর ওর জিনিসপত্র ছিল ওখানে। এইবার যেই পাশের এই পরোটার দোকানটা বুলডার দিয়ে ভেঙেছে, তখন একটা বউ এসে বলছে এই রাবিদি শিগগির বেরো, তোর গায়ে দিয়াল পড়বে। তখন ও বেরিয়ে পড়েছে। তখন কি নাম মা তোমার? আমার নাম সুলেখা চিত্রকর। সুলেখা চিত্রকর। হ্যাঁ, আপনারা হিন্দু? না আমি মুসলিম, আচ্ছা, আমি হিন্দু।
আপনি হিন্দু? আপনি হিন্দু, আপনি মুসলমান, আমি মুসলমান। দুজনেই রাস্তায় আজকে? দুজনের রাস্তায়। ওই আমার বোন এখানে, বোনের দোকান, আমি তো এই 1 বছর হলো। আমি রান্না করতাম, মেয়েরা খেতে বলে। তো দুই বোনে আমরা, তোমরা কিসের দোকান আমাদের ছিল? 2 বোনের এই যে এনার দোকানে ফলের দোকান? ফলের দোকান। ওই যে সবাই ফল নিয়ে যেরকম বসে আছে ওরা এবার বলছে দিদি আমি একা পারি না, মার্কেটে যাই দোকান বন্ধ থাকে, বাড়ি গেলে দোকান বন্ধ থাকে, তুই এসে কর। সুলেখা বললে? হ্যাঁ। সুলেখা, তোমার নাম কি মা? প্রতিমা হোক। প্রতিমা হোর। আমার স্বামীর নাম ধীরাজ হোক। হাসি হয়, দুঃখের কপালে হাসি। হ্যাঁ। আমরা কি করে খাবো স্যার, আমরা এখন কি করে খাবো, গরিব মানুষ। বোনের আমার সংসারটাও বোন চালাতো, ওর সংসারটাও চলতো। কেঁদো না মা, কি করবে বলো তো? আমরা এখন এত গরমের মধ্যে রোদে বসে আছে, যাও না বাড়িতে ছাওয়াতে কোথাও বসো। আমরা এখন কি করে খাবো? এখানে বসে আছো কেন আমাকে বলো তো? ওই পাহারা দিচ্ছি, কি করবো, কপালে কি আছে। কি এই ভাঙা স্তূপকে কি পাহারা দিচ্ছ বলো? কি পাবে এখানে পাহারা দিয়ে? কিচ্ছু পাবো না, তাহলে কিছু দেবেও না, কিছু পাবো না। সরকার থেকে বলেছে কোনো ক্ষতিপূরণ দেবে? না, আমাদের কিছু বলবে না। সরকার যদি ক্ষতিপূরণ দেবে তাহলে সরকার ভাঙছে কিসের জন্য? এরা কারা ভাঙছে? যারা নতুন এসে তারা কি সরকারই ভাঙছে? এতদিন আমাদের মমতা দিদি ছিল, এরকম ক্ষতি কারণ করবে? ওরা তো হিন্দু মুসলিম ভাই ভাই, সবাই মিলেমিশে থাকে। গরিব ওরাই আমাদের তো মায়েরা। ওইটাই 1 বছর ধরে ঝুলছে, ওরাই তো ঠেকাচ্ছে, ঠেকিয়ে রেখে 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 আজ 1 বছর 2 বছর। ওই যে লোভ দেখালো 3000 করে অন্নপূর্ণা ভান্ডার দেবে, এইবার সব মেয়ে ছেলেরা হুড়িয়ে ওরে নিয়ে এসে এখন তারাই কাঁদছে বেশি। আমরা মুসলিম তো, আমাদের এই কুরবানি গেল হিসেব মতন, আমরা গরু এখন দেখছি না, মুসলিমরা কজনা গরু বেচে, এখন যত ঘোষেরা বেশি গরু পোষে, যেই কোরবানির সময় আমরা একটু দাম দিয়ে বেচবো, সেই ঘোষ আমার বাড়ি গরু দুয়াই, সেই ঘোষ আমার বাড়ি এসে কাঁদছে, বলছে এ গরু আমরা কি করে পুষবো, তোমাদের তো একটা গরু আর ওদের গোয়াল ভরা গরু। এই ঘোষ এসে আমার বাড়ি কাঁদছে, বলছে গরু কার কাছে বেচবো, এরপরে সিল মেরে দেবে 14 বছর গরু, আর কিছু করা যাবে না। সরকারকে কিছু বলবেন? কি বলবো, সরকার কি দেবে? সরকারের জায়গায় বসে খাচ্ছিলাম তো সে তো দিল সর্বনাশ করে, কি দেবে আমাকে? আমাদের পথে বসিয়ে দিল, আমরা তো খেতে খাচ্ছি। সরকার কি দেবে? সরকার দেবে আমাদের জায়গা একটু করে মাথা গোজার জায়গা দিই, কিছু জায়গা দিলে সেখানে খেটে খাবো, তাতে থাকতে আমরা করে পারি। খাবো, আমাদের টাকা পয়সা কিছু দিতে হবে না, আমাদের একটু করে জায়গা খেতে- দিই। পাশেই ছিলেন 70 বছরের ধীরাজ হোর। তিনি মিডিয়ার সঙ্গে গল্পের থেকে অন্য কাজে ব্যস্ত। ভেঙে পড়া সংসার আবার যদি নতুন করে গড়তে হয়, কি রয়েছে অবশিষ্ট, পুড়ছেন সেটাই এই থলির মধ্যে। কখনো কখনো কথা বলতে গিয়ে তিনি হেসে ফেলেন, তবে সে হাসিতে আনন্দ নেই, আছে অসহায়তা, আছে এমন এক মানুষের ক্লান্তি যিনি জানেন না আগামীকাল কোথা থেকে শুরু করবেন। যারা এখন সর্বহারা তারাই এখন পাহারাদার এই ধ্বংসস্তূপের। বয়স কত আপনার? এই 70 কাছাকাছি, 70। কত 22 বছর ধরে এই ব্যবসা করছেন? তো এখানে যে ব্যবসা করতেন কাকে কাকে টাকা দিতেন আপনারা? না, আমার কাউকে টাকা দিইনি দাদা, এটা বলা মিথ্যা কথা, কাউকে না। কোনো এমএলএ, না 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 না, এটা ভুল কথা হবে। পুলিশকে? না না না, আপনারা 22 বছর ধরে এখানে হ্যাঁ, বসে আছেন? খুব সুস্থভাবেই ব্যবসা করেছি। হ্যাঁ। পুরোপুরি খুব সুস্থভাবে। এবার কি করবে? কি করব, এখন বসে বসে কাঁদতে হবে এইসব মালপত্র, কি করব তাই। সরকার থেকে জানিয়েছিল যে আপনাদের ভাঙবে? বলছি তো এইগুলো পারমিশন ছিল, কিন্তু আমাদের সেরকম কেউ পাইনি। আমাদের এই কটা দোকান আমরা জানি ভাঙবে না। পুলিশ থেকেও কোনোদিন জানায়নি? আমাদের দিকে ভাঙবে বলেনি। এই কলতলা থেকে আমাদের ওই পৌঁছে নেই। আপনারা কোনো ভাতা পান? বার্ধক্য ভাতা? এখন বাধ্য ভাতা করবো। করবেন, অতি বাঁচতে হবে। ক টাকা দেবে বাঁচবো? ওই তো হাটের ইয়েতে ওষুধ কিনতেই চলে যাবে। হ্যাঁ, দেখে ভালো লাগছে আপনি এখনো হাসছেন। হাসলে শরীরটা ভালো লাগে, বেশি দুঃখ করলে আবার স্ট্রোক হয়ে যায়, এটা তো চিন্তা করতে হবে। সরকার কিছু বলেছে এখন অবধি? না না, কিছু বলে। কোনো লোকাল এমএলএ এসছে? না 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 না,
বলেছে কিছু আর্থিক না, না। সাহায্য করবে? আচ্ছা, কেউ আসেইনি, তো বলা তো দূরের কথা। এটা পরিবর্তন। দেখা যাক কেন্দ্রের ডবল ইঞ্জিন সরকার হ্যাঁ, কি করে গরিব মানুষদের, এইটাই বলার কর্তব্য। হ্যাঁ, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, সবাই সুস্থ এইটাই চাই। আর গরিব দোকানটা কি ওইদিকটা ছিল? হ্যাঁ, এখানে ফলের দোকান ছিল। সেদিনকে তো রাত্রির বেলা প্রায় 12:30টার পরেই হ্যাঁ, 12টার পরেই আরম্ভ করেছে। আমরা ছিলাম, আমাদের লাঠি চার্জ করে মানে তাড়িয়ে দিয়েছে, দিয়ে গার্ডরেল দিয়ে তারপরে বুলডোজার ঢুকিয়ে সমস্ত একদম চুর মার করে দিয়েছে। কিছু বাঁচাতে পেরেছেন দোকান? না দিদি ভাই, কি করে বাঁচাবো, আমরা তো জানি না, আমাদের তো ভাঙবে বলে কথাই ছিল না, আমাদের নোটিশও দেয়নি। পাশে ক্লাব ছিল, সেটাই নোটিশ দিয়ে গেছে যে এটা ভেঙে দেবে, আপনারা মালপত্র খালি করেন। কিন্তু আমাদের তো বলেইনি যে আপনাদের ভাঙবে। গলিতে, মেট্রো গলিতে নোটিশ দিয়ে গেছে, সেখানে ভেঙে দেবে, কিন্তু আমাদের এখানে ভেঙে দেওয়ার কোনো কথাই হয়নি। ইভেন মানে লোকাল থানাও আমাদের কোনো ইনফর্ম করেনি যে আপনাদের ভেঙে দেবে বা কিছু। আপনাকে ওইদিকে ভেঙে দিয়েছে, আপনি যে এদিকে দোকান লাগিয়েছেন এখন যদি এখানে কোনো নিশ্চয়তা নেই তো। সকালবেলা ওখানে লাগিয়েছিলাম, ওখান থেকে বললো তুলে নিন, নাহলে মাল নিয়ে সব গ্যারেজ করে দেবো, 5,000 টাকা ফাইন হবে। কোথায় গ্যারেজ করবেন? আরপিএফ তুলে নিয়ে চলে যাবে, উঠিয়ে দিল। আবার এখান দিয়ে বসেছি, এখন এখানেও তো নিশ্চয়তা নেই, এখান দিয়ে যদি তুলে নেয় তাহলে আবার। এই যে নতুন সরকার আসলো দাদা, ওনারা তো বললে যে ভয় পাবার কিছু নেই। হ্যাঁ, নতুন সরকার এসছে গরিবই হাঁটাবার জন্য, গরিবের সুরাহা করার জন্য না। আদানি, আম্বানি, বড় বড় শিল্পপতিদের জন্য এই সরকার এসছে, গরিব মানুষের জন্য নয়। এই গরিব মানুষের সরকার হলে তো আর এরকম পরিস্থিতি হতো না। গরিব মানুষের সরকার ছিল বামপন্থী সরকার, তারা আমাদের ছাতা হিসেবে ছিলেন, ক্ষতি করেননি কোনোদিন। বামপন্থী সরকার ছিল গরিব মানুষের সরকার, এটা তো পুঁজিপতিদের সরকার। শেষ করে দেওয়ার জন্য, গরিব হাঁটাও, গরিব শেষ করে দাও, পুঁজিপতিদের আরো পুঁজিপতি করো। দাদা এই যে ইলেকশনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলুন, শুভেন্দু বাবু বলুন, ওনারা বারংবার বলেছেন যে ওনারা সরকার বানাবেন যাতে গরিবদের কোনো অসুবিধা না হয়। সেই জন্যই তো গরিব, এই তো গরিবই হাঁটাও, ওই জন্য তো গরিবদের হাঁটাও, গরিব শেষ করে দাও। আত্মহত্যা করতে হবে, এরপরে আর কিছু করার নেই। বৃদ্ধ মা বাড়িতে 82 বছরের, তাদের ওষুধ কোন থেকে কিনবো আর খাবো কি, সংসারী বা কিভাবে? তো এখান থেকে তুলে দিলে দাদা কোথায় দোকান দেবেন? আর কোথায় দেবো, এই বয়সে তো আর কোনো কিছু বিকল্প কোনো রাস্তাও নেই যে মাথায় মোটও তুলতে পারবো না, ঠেলা গাড়িও চালাতে পারবো না, চুরিও করতে পারবো না। গভর্নমেন্টের চিন্তা ভাবনা যদি থাকে তাহলে গরিব মানুষগুলো বাঁচবে। এই যে নতুন সরকার হয়েছে, সরকারকে কিছু বলবেন? সেটা তো আপনারাই পারবেন, যে এই মিডিয়াগুলো মানুষের সামনে তুলে ধরলে তবেই মানুষ যদি প্রতিবাদ আসে, তখন গভর্নমেন্ট যদি আমাদের কথা চিন্তা করে, জনগণ যদি মানে ঠিক না হয় তাহলে তো কিছুই হবে না। যেই সরকার আপনি বললেন ভয় না ভরসা বলে এসেছে, ওনারা আপনাদের চিন্তা করছেন না? না, করবেন না তো, করবেন না বলেই তো শেষ করে দিয়ে গেলেন। এই প্যাকেট থেকে গন্ধ আসছিল। প্রখর গরমে খাবার আর ঠিক নেই। কেউ হয়তো দিয়ে গেছে 2 দিন আগে একটু ডাল, একটু আলু ভাজা, একটু ভাত, আগলে রেখেছে এই 2 মুঠো অন্ন। অনেকের কাছে এইটুকুনি এখন সহায় সম্বল। স্টেশন হয়তো আরো পরিষ্কার হবে, নতুন রাস্তা হবে, খালি জায়গায় তৈরি হবে নতুন কোনো পরিকাঠামো। প্রশাসনের ভাষায় অবৈধ দখলমুক্ত হবে এলাকা। কিন্তু ধুলো বসে যাওয়ার পরও কিছু প্রশ্ন থেকে যাবে, যে মানুষগুলো বছরের পর বছর এই জায়গাগুলোর সঙ্গে নিজেদের জীবন জুড়ে দিয়েছিলেন, তাদের জন্য কি আছে আজ এই শহরে? শহর বদলাচ্ছে, আর মানবিকতা? এই বদলে যাওয়া শহরের ভিড়ে সবচেয়ে দুর্বল মানুষগুলো আরো কি পিছিয়ে পড়ছেন? অদ্ভুত এক দৃশ্য, একই স্টেশনের গায়ে লাগা রেলওয়ের জমি, একদিকটা অবৈধ, আরেক দিকটা বৈধ। এই ধ্বংসস্তূপ নাকি অবৈধ, আর তার সঙ্গে গায়ে জুড়ে দাঁড়িয়ে থাকা এই রেশনের দোকান নাকি বৈধ?
এই ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে রয়েছে এক ওষুধের দোকান, সরকারি এক ওষুধের দোকান। সেটি বৈধ, কিন্তু তার পাশের দোকানগুলো নাকি ছিল অবৈধ। একই স্টেশন, একই শহর, গল্প অনেক, তর্ক অনেক। আজকে বৈধ আর কারাই বা অবৈধ। ক্যামেরায় রনি সাঁতরাকে সঙ্গে নিয়ে, তিতাস মুখার্জিকে সঙ্গে নিয়ে দমদম থেকে তমাল সাহা, নিউজ দি ট্রুথ, এনটিটি বাংলার জন্য।